ডেভিল হান্টে গাজীপুরের ৮৭ সহ সারা দেশে আটক ১৩০৮ জন। দক্ষিণখানে অনেকেই ঘরবাড়ি ছাড়া, অস্থিরতায় জড়িতদের ছাড় নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যর্থতা কাটানোর চেষ্টা করছে সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি কমেছে, আরও কমবে, আশ্বাস প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। সাফল্য ধরে রাখতে সাবধানে পা ফেলার আহ্বান মির্জা ফখরুলের। ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে। বিএনপিকে ঘায়েল করার চক্রান্ত দেখছেন নেতারা। ৩২ নম্বর নিয়ে দিল্লির বক্তব্যে বিরক্ত ঢাকা। চীন শর্ত মানলে তিস্তায় মহাপরিকল্পনা, পানি আদায় করেই ছাড়বে সরকার, বলেছেন উপদেষ্টারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। সারা দেশে গতকাল দুপুর পর্যন্ত আটক করা হয়েছে মোট ১৩০৮ জনকে। এর মধ্যে শুধু গাজীপুর থেকে আটক করা হয়েছে ৮৭ জনকে। আতঙ্ক বিরাজ করছে পুরো দক্ষিণখান এলাকায়। বাড়িঘর ছেড়েছেন অনেকেই, বেশিরভাগ ঘরেই ঝুলছে তালা। রাস্তাঘাটেও লোকজন কম। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ২টি মামলা হয়েছে। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে বেশ তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। চলছে তল্লাশি, আটক করা হচ্ছে সন্দেহভাজনদের। রবিবার আটকদের হাজির করা হয় আদালতে। এ সময় সাংবাদিকদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তারা, হুমকিও দেওয়া হয়। শনিবার সন্ধ্যা থেকে গাজীপুরে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। মোটরসাইকেল, সিএনজি সহ সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। অভিযান চালাচ্ছে পুলিশও। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ২টি মামলা হয়েছে বলে জানিয়েছে তারা। বিশৃঙ্খলা সৃষ্টিকারীকেই আটক করা হচ্ছে বলে দাবি তাদের। বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। যারা হুমকি দেয় আমরা জনগণকে ঘুমাতে দেব না, যারা হুমকি দেয় আমরা দেশকে শান্ত থাকতে দিব না, এটি তো বুঝেই যায় কারা এটি করছে। আমরা তাদেরকে চিহ্নিত করছি, অবশ্যই তাদেরকে আমরা আইনে আওতায় আনবো। অভিযানের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। শনিবার ভোর থেকেই বাড়ি ছেড়েছেন অনেকে। পুরুষ শূন্য সব বাড়ি, বন্ধ দোকানপাট। আইনের কাজ আইনে করবে, আমাদের তো সমস্যা, আমরা সাধারণ মানুষ কাজ করি খাই, কিন্তু আমাদের ভিতরে আতঙ্ক যে আমাদের কি মানুষের অন্য কেউ ধরে নিয়ে দিতেছে না পুলিশে নিয়ে দিতেছে। আমরা তো হিসাবে এইগুলো এই ভয়ে আমরা কেউ বাড়ি থাকতে পারতেছি না। ভয়ে আছি, আতঙ্কের ভিতরে আছি। পুলিশ আয়া বাড়ি বাড়ি ডিস্টার্ব করে, যেরকম কয়ে উঠতে ভালো মানুষ এটিরও ধরে নিয়ে যায়, আবার যারা বাড়া থাকে যারা হ্যাগো ধরে নিয়ে যায়। আগে জানি না শুনে পারো ধরবো, কিন্তু ধরে না। এর আগে ধরে নিয়ে এই যে কথা আছে, জিজ্ঞাসাবাদ করে ধরে নিয়ে আর খবর নেই। নারী পুরুষ সমানে পলাই থাকতেছে জানের ভয়, বুঝছেন। মারামারি হুনহুনি এহেনটা সেনাবাহিনী এহেনটা পুলিশ আহে সবাই দাওয়া দায়ী করতেছে। এই কারণে সবাই এখনতে ভয়ের মধ্যে বাইরেতে পারলেও কেউ বাইরে যেতে পারতেছে না। যে মানে যেভাবে নিরাপত্তায় থাকার জন্য যে মানে একটা নিরাপত্তার লিগা এই সুবিধা বিষয়টা। আমরা অফিসের কার্ড দেখাচ্ছি যে আমরা গার্মেন্টস শ্রমিক, আমরা অফিসে যে অফিসে যে চাকরি করি, আমরা কার্ড কাগজ সব দেখাচ্ছি, তারপরও 4 জন ধরে নিয়ে গেছে। এদিকে বৈষম্য বিরোধীদের উপর হামলার প্রতিবাদে গাজীপুরের চন্দ্রায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় তারা। বৈষম্য বিরোধীদের দাবি, শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের আটক রাখার মিথ্যা তথ্য প্রচার করা হয় মাইকে। এমন খবরে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকার তিস্তার পানি আদায় করেই ছাড়বে বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চীন 2 শর্ত মেনে নিলে তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে চলতি বছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। রবিবার রংপুরের কাউনিয়া রেল ব্রিজ এলাকায় তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে এসব কথা বলেন তারা। আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করে 2 উপদেষ্টা বলেন, উত্তরকে কখনোই নিজের মনে করেনি শেখ হাসিনা। ভারতের কাছ থেকে 1 ফোঁটা পানিও আনতে পারেনি তিস্তায়। অন্তর্বর্তী সরকার মাথা উঁচু করে এই নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করবে বলেও আশ্বাস দেন তারা। কাউনিয়া উপজেলা প্রশাসন
অনুষ্ঠানের আয়োজনে গণশুনানিতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আক্তার হোসেন, স্থানীয় বিএনপি সহ ছাত্র ও সমন্বয়করা। গণশুনানিতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা সহ 5 জেলার তিস্তাপাড়ের হাজারো মানুষ অংশ নেয়। তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে শুনে। দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাকির আলম চৌধুরী। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, স্থিতিশীল অবস্থা নিশ্চিতে অপারেশন চলবে, তবে অভ্যুত্থানে পরাজিত শক্তির প্রতিও সরকার অমানবিক হবে না বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ঋষি নাসরুল্লাহ। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। এরই মধ্যে অভিযানে আটক করা হয়েছে অনেককে। অভিযান প্রসঙ্গে রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করবে তারা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি তার। শয়তানের তো টার্গেটই দেয়, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এদিকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে সচিবালয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। জানান, মানবাধিকার রক্ষা করেই অপারেশন পরিচালনা করা হবে। ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন যেখানে যৌথভাবে সকলেই একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্টস থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। আর যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারেনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছু রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ট ছিল তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। কিন্তু এইটাই অবস্থা, একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনী। পুলিশ বিভাগের মনোবল ফিরিয়ে জনবান্ধব করতে কাজ চলছে বলেও জানানো হয় ব্রিফিং এ। তথ্য দিয়ে আপনারা অনেক কিছু জানেন ফিল্ডে। ঋষি নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর সংগঠন, আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার বৈঠকে শহীদ পরিবারের প্রত্যাশার কথা শুনেছেন এবং সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেছেন। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের যে ব্যর্থতা রয়েছে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই সরকার বড় বড় সংস্কারের মতো অনেক কিছু করতে পারবে না, কিন্তু পদচিহ্ন রেখে যেতে পারবে। তিনি আহ্বান জানান, পরে যারা আসবেন তারা যেন সংস্কার অব্যাহত রাখেন। রবিবার সচিবালয়ে সাংবাদিক বাংলাদেশ সেক্রেটারিয়াল রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক কর্মশালায় অর্থ উপদেষ্টা বলেন, অনেক ভবনে 6 মাসে কিছুই করা হয়নি। যারা বলেন তাদের মতো দক্ষ না হলেও চেষ্টা করছে সরকার। তিনি বলেন, দেশের অর্থনীতি পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে, দাতারাও সন্তুষ্ট। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ভ্যাট কমিয়ে দিলে সরকারের আয় কমে যাবে। জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সৌদি আরব সহ বিভিন্ন দেশে থাকা অবৈধ কর্মীদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে জানিয়ে তিনি বলেন, রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে রিজার্ভে টাকা যুক্ত হয় না। এই যে অন্তর্বর্তী ওপেন টু ক্রিটিসিজম, আমার সঙ্গে ভ্যাট করেছি সেটা বহু কথাবার্তা হচ্ছে, এখনো হচ্ছে। তারপরে আবার বিভিন্ন
রকম ডিসিশন নিচ্ছি। কিছু যদি ভুল হয়, কিছু কিছু আমাদেরও আড়ালে চলে যায়, তখন হয়তো আপনারা যখন বলেন তো আমরা চেষ্টা করি সেটাকে অ্যাড্রেস। সরকারি যে কোনো আয় ব্যয় একটা ব্যালেন্স করতে হবে, সবসময় একেবারে যুক্তিসঙ্গত যে হবে তা না। আমরা অনেক চাপের মধ্যে আছি, 100টা চাপের মধ্যে আমরা 10টা মানি। একটা কল্যাণমুখী রাষ্ট্র এবং সমতাভিত্তিক রাষ্ট্র করার যেটা আমাদের অঙ্গীকার, সেটা অনেক দূরে, সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতেই হবে, উপায় নাই। বাংলাদেশের অর্থনীতি খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। গত 6 মাসে রপ্তানি বেড়েছে 10%, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলার তথ্যও জানান তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এই সেন্টার খোলা হবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। কথা বলেন মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য সহ কম গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধে সরকারের নেয়া সিদ্ধান্ত প্রসঙ্গে। শফিকুল আলম বলেন, মূল্যস্ফীতি কমে এসেছে, জুলাই নাগাদ তা নেমে আসবে 7.5%। মিটিংয়ে যারা ছিলেন তারা বলেছেন যে বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। 5 মাসে যদি ধরেন এটা 10%-এর মতো গ্রোথ, ইম্পোর্টের গ্রোথ হয়েছে, জব তৈরি হচ্ছে নতুন নতুন। ইনফ্লেশন আপনি জানেন একটা সময় 12%-এর মতো উঠে গিয়েছিল, ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9%-এর মানে সিঙ্গেল ডিজিটে এসছে। গ্লোবালি এটাই সবচেয়ে স্বীকৃত হচ্ছে যে ইন্টারেস্ট রেটকে হাইক করে আপনি ইনফ্লেশনকে কমানো, এবং আমরা দেখছি যে এটা কাজ করছে, এবং এই কাজ করার কারণে এখন ইনফ্লেশনটা কমে আসছে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। বর্তমানে দেশে 13 লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে বলেও জানান শফিকুল আলম। বলেন, যে পরিমাণ মজুদ আছে আর আমদানি হচ্ছে তাতে পণ্যের দাম আরো কমে আসবে। দেশের ব্যাংক খাত ও অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা তার কাজ শুরু করছে, এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে আপনারা জানেন আর্ম ফোর্সেস ল এনফোর্সিং এর কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। বাজার থেকে হঠাৎ সয়াবিন তেল উধাও প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরবরাহ ঠিক থাকলে মজুতদাররা সুবিধা করতে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান শফিকুল আলম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান অস্থিরতার জন্য শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমই দায়ী। অর্জিত সফলতাকে ধরে রাখতে হলে অত্যন্ত সাবধানতার সাথে পা ফেলতে হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, শেখ হাসিনার ফাঁদে পা দেয়া যাবে না। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক কোনো আনুষ্ঠানিকতায় অভিষেক ঘটল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যান মেয়ে জাইমা রহমান। রবিবার বিকালে যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক সময়ে দেশের অস্থিরতা নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। এখন এই বিজয় ধরে রাখতে দেশবাসীকে সজাগ থাকতে হবে। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।
একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। অপারেশন ডেভিল হান্ট এটা কি ভাই? আমরা তো বাইরে ছিলাম, ডেভিল হান্ট জানি না। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনের একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। 2 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র গিয়েছিলেন বিএনপির এদু শীর্ষ নেতা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি ক্ষমতায় যাবে এই ভয়ে দলটিকে ঘায়েল করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, বিএনপিকে ইসলাম বিরোধী দল হিসেবেও বলার চেষ্টা করা হচ্ছে। বিএনপি নিলে চাঁদা আর তারা নিলে হাদিয়া। গেলমান শফির রিপোর্ট। বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মশালায় 31 দফার বিস্তারিত তুলে ধরেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী নির্বাচনের আগে সারা দেশের ঘরে ঘরে 31 দফার বিষয়ে তুলে ধরার আহ্বান জানান তিনি। এটি বাংলাদেশের জনগণের, বাংলাদেশ রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের জন্যে এই 31 দফার ঘোষণা করা হয়েছে। এটির প্রয়োজনীয়তা কেন হয়েছে? কারণ বাংলাদেশ রাষ্ট্রটিকে বিগত 16 বছরে খুনি স্বৈরাচারী পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগ সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে রাষ্ট্র, সরকার, দল সকল কিছুকে একসাথে মিলেমিশে একাকার করে ফেলেছিল। আমাদের এই দফাতে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে। কারণ আমরা জানি আমাদের দেশের অর্ধেক মানুষ পুরুষ, অর্ধেক নারী। যে কোনো উন্নয়নে ঘর থেকে শুরু করে প্রত্যেকটি কর্মে পুরুষের পাশাপাশি যদি নারীর ভূমিকা সঠিকভাবে থাকে, তাহলে অবশ্যই আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে এবং আমরা সত্যি একটি স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বিএনপির বলিষ্ঠ ভূমিকার কথা উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে বিএনপি কথা বললে অনেকের গাত্রদাহ হয়। বলেন, অযথা কালক্ষেপণ নয়, আন্দোলন নির্বাচন দুটিরই প্রস্তুতি রয়েছে বিএনপির। আমরা এই সরকারের সমালোচনা করব, এই সরকারের মন্দটা আঙুল দিয়ে দেখিয়ে দেব, কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। এই সরকারের ব্যর্থতার সঙ্গে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক রয়ে গেছে। এই দেশের মানুষের গণতন্ত্রের কথা রয়ে গেছে, কথা বলার অধিকারের কথা আছে। সুতরাং এই সরকারকে সঠিক রাস্তায় চালানো হলো বিএনপির মূল লক্ষ্য। এই সরকারকে বিভ্রান্ত করা নয়, এই সরকারের খামখাই সমালোচনা করা নয়, এই সরকারকে সঠিক রাস্তা দেখানোই আজকে উদ্দেশ্য। বিএনপিকে তারা বিভিন্নভাবে কালিমালিপ্ত দোষারোপ করার চেষ্টা করছে। আর আমরা একটা কথা বলতে চাই, এই সমস্ত কথাবার্তা বলে বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া, এমন কথাবার্তা বলা তো ঠিক না। বিএনপি কোনো হাদিয়াও নেয় না, চাঁদাও নেয় না, এই বদনাম বিএনপি নাই। আপনারা নতুন করে দেওয়ার চেষ্টা করছেন। বিদেশিদের পরামর্শ শুনে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানান মির্জা আব্বাস। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা হলে তারাও বাধা দেবেন। রবিবার নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নির্বাচন কমিশন গঠন হওয়ার পর প্রথমবারের মতো বিএনপির প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। রবিবার বিকেল 3টার আগেই তারা সেখানে পৌঁছান, বসেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের রুমে। বিকেল 3:30টার দিকে অন্য কমিশনাররা এলে বিএনপির প্রতিনিধি দল কমিশনারের সভাকক্ষে বৈঠক করে। ঘণ্টাখানেকের বৈঠক শেষে ইসির কেউ কথা বলেননি। বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান জানান,
নির্বাচন প্রশ্নেই আলোচনা করেছেন তারা। কমিশন কি কি কার্যক্রম করছেন সেটিও জানতে চেয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, পরিবর্তিত পরিস্থিতিতে কমিশন চাইলেও কিছু করতে পারে না, অনেক কিছু নির্ভর করে অন্তর্বর্তী সরকারের ওপর। নির্বাচনী রোডম্যাপ নিয়ে কিছু বলেছেন কিনা জানতে চাইলে বিএনপির প্রতিনিধি দল জানায়, সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তারা সেটি নিয়ে আলাপ করবেন। সংস্কার কমিশন যে সুপারিশ করবে সেই সুপারিশ নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে সরকার আলোচনা করবে, কইরা যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে যদি আইনের পরিবর্তন হয় বা বিধানের পরিবর্তন হয়, নির্বাচন কমিশনকে সেটা মানতে হবে। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু নয়, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। আমরা তাদের কাছে নির্বাচন কমিশনারের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণই ইসির বদনামের 1 নম্বর কারণ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার সকালে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি বিভিন্ন গণমাধ্যমে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, নির্বাচনে রাজনৈতিক কর্তৃত্ব বন্ধ করা না গেলে ফলাফল আগের মতোই হবে। সিইসি আশ্বস্ত করেন, বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কাজ করতে চায় না, রাজনীতিতেও ঢুকতে চায় না, কমিশনের কমিটমেন্ট অনুযায়ী কাজ করবে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, প্রতিষ্ঠান হিসেবে ইসি ধ্বংস হয়ে গেছে, তবে বাস্তবে দেশের সকল প্রতিষ্ঠানের অবস্থা একই রকম। ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয় জানিয়ে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। বলেন, বিভিন্ন সমস্যা আসবে, এটার সমাধান করেই সামনে এগিয়ে যাবে নির্বাচন কমিশন। গত 1 বছরে নির্বাচন সংক্রান্ত বিশেষ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রার্থীদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন সিইসি। আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। ভারতে অনেক ঘটনা ঘটলেও বাংলাদেশ কোনো বক্তব্য দেয় না বলে জানান তিনি। ভারতের কাছেও বাংলাদেশ এমন আচরণে প্রত্যাশা করে বলে জানান মুখপাত্র। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি ধানমন্ডি 32-এ ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ ঘটনার নিন্দা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ধ্বংস করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভারতের এমন বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত 5 ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত 6 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। তিনি জানান, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য দেবে না, এমনটাই প্রত্যাশা সরকারের। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। ইউরোপ পাঠানোর নামে প্রতারণা করে কয়েকজন বাংলাদেশিকে যারা রাশিয়া যুদ্ধে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রফিকুল আলম। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
ডেভিল হান্টে গাজীপুরের 87 সহ সারা দেশে আটক 1308 জন। দক্ষিণখানে অনেকেই ঘরবাড়ি ছাড়া, অস্থিরতায় জড়িতদের ছাড় নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যর্থতা কাটানোর চেষ্টা করছে সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি কমেছে, আরও কমবে আশ্বাস প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। সাফল্য ধরে রাখতে সাবধানে পা ফেলার আহ্বান মির্জা ফখরুলের। ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে। বিএনপিকে ঘায়েল করার চক্রান্ত দেখছেন নেতারা। 32 নম্বর নিয়ে দিল্লির বক্তব্যে বিরক্ত ঢাকা। চীন শর্ত মানলে তিস্তায় মহাপরিকল্পনা, পানি আদায় করেই ছাড়বে সরকার বলেছেন উপদেষ্টারা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।